আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস 6 এর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ কি এটা একটু তোমাদের আলোচনা করেই আমি তোমাদেরকে এই একদম চ্যাপ্টারের ভিতরে নিয়ে যাব। আমরা প্রথমে সোজা একটা রেখা নিলাম আর এখানে আমরা লিখলাম 0। এখানে এখানে লিখলাম প্লাস 1 মানে যোগ 1, এটা লেখার দরকার নাই। এখানে 2, এখানে 3, 4, 5, 6, 7 এরকম চলতেই থাকবে। এদিকে হ্যাঁ, বিয়োগ 1, বিয়োগ 2, বিয়োগ 3, বিয়োগ 4, বিয়োগ 5। দেখছো? আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কি? দেখো, এই যে 1 থেকে শুরু করে শুধু সামনের দিকে যেটা যাবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা যদি এটাকে কাকে বলে জানতে চাই, তাহলে এটাকে বলে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সংখ্যা বলে যেমন 1, 2, 3, 4, 5 এরকম চলতেই থাকবে। একটা জিনিস খেয়াল করো তো, ধনাত্মক মানে যোগ চিহ্ন থাকবে প্রত্যেকের সাথে, প্লাস মানে মাইনাস থাকবে না, মাইনাস মানে বিয়োগ। অখণ্ড মানে কোনো দশমিক থাকতে পারবে না। তাহলে আমরা পেয়ে গেলাম। আরেকটা খেয়াল করো, এই যে এই থেকে এই দিকে, অর্থাৎ তোমার এই ধনাত্মকও থাকবে, ঋণাত্মকও থাকবে, অর্থাৎ যোগের চিহ্নগুলোও থাকবে, বিয়োগের চিহ্নগুলোও থাকবে, জিরোও থাকবে। তাকে বলা হয় পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। অর্থাৎ সে যোগ চিহ্ন যোগ মানে ধনাত্মক বা যোগ চিহ্ন হইতে পারে, ঋণাত্মক বা মাইনাস চিহ্ন হতে পারে, আবার শূন্যও হতে পারে। তো এটা হলো তোমার স্বাভাবিক সংখ্যা, আর হচ্ছে তোমার কি পূর্ণ সংখ্যা। তো চলো এবার আমরা বইয়ে যাই। এই অধ্যায়টা করলে আসলে আমরা কি কি জানতে পারবো বলছে, অঙ্কপাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবো। এই যে আমরা দেখলাম 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি সংখ্যাই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এর মাধ্যমে কি করতে পারবো? সংখ্যা গঠন করতে পারবো। এটা একটু পরে আলোচনা করব। দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবো। তারপরে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবো, বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবো। আস্তে আস্তে সবগুলো এটা আমরা করব। তো তার আগে তোমাদেরকে নিয়ে আসবো অঙ্কপাতন। আসলে অঙ্কপাতন বলতে অঙ্ককে সাজানো। দেখো তো, পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই লেখা হয়। কয়টি প্রতীক? 10টি প্রতীক। সব সংখ্যা, অর্থাৎ পৃথিবীতে এমন কোনো সংখ্যা পাবে না যেটা এটা দ্বারা প্রকাশ করা যাবে না। এই প্রতীকগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। তো এগুলো কি? 1 থেকে 9 পর্যন্ত, আবার 0, এই 10টা, এরা হচ্ছে প্রতীক। এই প্রতীককে কি বলে? এই প্রতীকগুলোকে অঙ্কও বলে, আবার কি বলে? সংখ্যাও বলে। এখন দেখো, 0 ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। কারণ স্বাভাবিক সংখ্যা আমরা বলছি যে 1, 2, 3, 4, 5, 6 এরকম সামনে যত যাওয়া যাবে সব স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ 0 ছাড়া এখানে যারা আছে সবাই স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক। তার মানে 1 থেকে 9 পর্যন্ত এদেরকে বলে সার্থক অঙ্ক, এবং শেষেরটিকে 0 বলা হয়। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান থাকে, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত 1 বললে 1 বুঝি, 2 বললে 2 বুঝি, এরকম 9 পর্যন্ত প্রত্যেকের মান আছে, কিন্তু জিরোর কোনো মান আলাদাভাবে জিরো লেখো তো কিছু বুঝো কি না? কিছুই বোঝায় না। এবার দেখো, 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। তো এবার অঙ্ক আর সংখ্যা নিয়ে তোমাদেরকে একটু কথা বলি, তোমরা একটু খেয়াল করো। তো ধরো আমি লিখলাম 1, এটা কি অঙ্ক না সংখ্যা? এটা অঙ্ক এবং সংখ্যা। 2 অঙ্ক এবং সংখ্যা। 3 অঙ্ক এবং সংখ্যা। 4, 5, 6, 7, 8, 9
এরা প্রত্যেককে অঙ্ক এবং প্রত্যেকে ছোট ছোট সংখ্যা, আর অনেকগুলো অঙ্ক মিলে হয় বড় বড় সংখ্যা। মনে করো 1114 কত হয় 1114, একটা অঙ্ক একটা অঙ্ক একটা অঙ্ক একটা অঙ্ক, এই সবগুলো অঙ্ক মিলে হয়েছে কি একটা সংখ্যা। এখন এই পুরাটা কিন্তু সংখ্যা, এটাও সংখ্যা, এটা ছোট সংখ্যা এটা বড় সংখ্যা, কিন্তু এটা একাকী অঙ্ক, কিন্তু এটা অঙ্ক না, এখানে অনেকগুলো অঙ্কের সমষ্টি। আবার দেখো 25 এটা একটা সংখ্যা, আবার 40 এটা একটা সংখ্যা, 70 এটা একটা সংখ্যা। এখন সংখ্যাকে ভাঙলে কিন্তু অঙ্ক পাওয়া যায়, আমাদের ভাঙার প্রয়োজন নাই তো। তাহলে এইগুলো সংখ্যা এবং অঙ্ক, আর এগুলো কি শুধু সংখ্যা। এই জন্য বলছে, দেখো কি বলছে, 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে, বলছিলাম না। অর্থাৎ কতগুলো সংখ্যা পাশাপাশি কতগুলো অঙ্ক পাশাপাশি লিখলে যে সংখ্যা হয় সেটাই অঙ্কপাতন। অঙ্কপাতনে 10টি প্রতীকই ব্যবহার করা হয়, এর বাইরে আমাদের এখন পর্যন্ত দেশে আবিষ্কৃত হয় নাই। 10 ভিত্তিক বলে সব সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডানের অঙ্কটি তার স্বকীয় মান কি করে প্রকাশ করে। এরপরে দেখো ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি তার স্বকীয় মানের 10 গুণ, অর্থাৎ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা স্বকীয় মানের শতগুণ। এইটা এভাবে বুঝবা না, এটা আমি একটু একটা ছক করে বুঝাই, মানে আলাদা করে বুঝতে পারবে। ধরো একটা সংখ্যা লিখলাম 1245, এটা হচ্ছে একক, এককে 1 দিয়ে গুণ, তাহলে কত হয় 5। দেখো ডান দিক থেকে, তাহলে এর 5-এর স্থানীয় মান হচ্ছে 5। এবার 4 কি দশক, দশক মানে 4 গুণ 10 কত হয় 40। তো এখন দেখো এইটার চাইতে এখানে আসতে হইলে আমার 10 গুণ বেশি, এখানে 1, এখানে গুণ করছি কত দিয়ে 10। এবার একটু খেয়াল করো, এটা কি শতক, 2 গুণ 100 সমান কত 200। তাহলে দেখো এখানে গুণ করছিলাম 1, 1কে 10 দিয়ে গুণ করলে হয় 10, অর্থাৎ প্রথমটার চাইতে দ্বিতীয়টা 10 গুণ বেশি। দ্বিতীয়টা আছে কত 10, তাকে আবার 10 দিয়ে গুণ করো, কত হয় 100, এই যে 100, এইটার চাইতে এটা আবার 10 গুণ বেশি। এইবার এটা আসো, এটা কি 1000, তাহলে 1 গুণ 1000 সমান হচ্ছে 1000। এই 100কে আবার 10 দিয়ে গুণ করো, কত হয় 1000, অর্থাৎ এটার চাইতে এটা 10 গুণ বেশি, এটার চাইতে এটা 10 গুণ বেশি, এটার চাইতে এটা 10 গুণ বেশি, প্রতিবার 10 গুণ বেশি আসবে। এখন যদি বলে এটার চাইতে এটা কত বেশি, এটার চাইতে এটা 100 গুণ বেশি, এটার চাইতে এটা কত বেশি, এটার চাইতে এটা 1000 গুণ বেশি। মানে তুমি যদি ডেঙ্গিয়ে আসো, আর না হলে সিরিয়ালে আসলে এটার চাইতে এটা 10 গুণ বেশি, এটার চাইতে এটা 10 গুণ বেশি, এটার চাইতে এটা 10 গুণ বেশি, এইটার চাইতে এটা 1000 গুণ বেশি, এরকম সিরিয়ালি এই কথাগুলো বলছে। এটা হচ্ছে তার স্বকীয় বা নিজের মান। এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 40, এটার মান হচ্ছে 200, এটার মান হচ্ছে 1000। এখন যদি আমরা যোগ করি 1000 আর 200 1200 আর 40, 1240 আর 5 1245, সবগুলো যোগ করলে 1245, অর্থাৎ এইভাবে হয় সংখ্যা। ঠিক আছে, দেখো এখানের যে কথাগুলো ছিল সেই কথাগুলো আমি ব্যাখ্যা করে ফেলেছি। এবার দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি, মানে কিভাবে আমরা এটাকে পড়ব আর কিভাবে ব্যবহার করব। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখানে একটু মনে রাখতে হবে 3 সংখ্যা। প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে একক, দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে দশক, তৃতীয় যেটা থাকবে সেটা হচ্ছে শতক। একক, দশক, শতক। পরের যে 2 সংখ্যা মিলে হচ্ছে হাজার। দেখো অযুত এবং হাজার, অযুত এবং হাজার 2 সংখ্যা মিলে আমরা হাজার কাউন্ট করব। নিযুত এবং লক্ষ, এই 2 সংখ্যা মিলে আমরা কি কাউন্ট করব, লক্ষ কাউন্ট করব। কাউন্ট মানে গণনা করব। আর এরপরে যত সংখ্যা থাকবে সব হচ্ছে
কোটি, সব কি কোটি। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা হচ্ছে এই ঘর পর্যন্ত শতক, চতুর্থ পঞ্চম এই দুই ঘর পর্যন্ত হয়েছে হাজার, ষষ্ঠ সপ্তম এই পর্যন্ত হয়েছে লক্ষ, অষ্টম থেকে পিছনে যা আছে যা আসবে সব হচ্ছে কোটি। তো আসো এই যে আমরা অঙ্কগুলো পড়লাম, তো এই মানে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি, তো এর মাধ্যমে আমরা এখানে ম্যাথ সলিউশন করব। দেখো অঙ্কে লেখো 7 কোটি, তারপরে কি 5,90,007। তার আগে আরেকটু কথা বলি, এই যে আমাদের দেশের পদ্ধতি খুবই ইন্টারেস্টিং পদ্ধতি, খুবই ইন্টারেস্টিং পদ্ধতি, কমা ব্যবহার করে। প্রথমে 3 ঘর, তারপর শুধু 2 ঘর, 3 2 2 2 3 2 2 2, অর্থাৎ প্রথমে 1 2 3 কমা বসাইলা, 1 2 কমা বসাইলা, 1 2 কমা বসাইলা, তারপরে তো দুইটাই আছে আর লাগে না। তাহলে 3 2 2 2, দেখছো 3 2 2, এরপরে যা থাকবে সব একসাথে হবে, মনে থাকবে। এটা হচ্ছে কমা ডান দিক থেকে প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর 2 ঘর, এরকম আমরা চলে আসব। এবার দেখো এটা কিভাবে লিখছে, এটা তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা করি, ঠিক আছে। এই অঙ্কটি করার আগে তোমার এটাকে একটু সাহায্য নিতে হবে। তো এই কথাটা আমি এখানে একটু লিখি, 98,47,321। এই 3 সংখ্যা মিলে হচ্ছে একক, দশক, শতক। এই 2 সংখ্যা মিলে হাজার, 2 সংখ্যা মিলে লক্ষ, 2 সংখ্যা মিলে কোটি। তো আমাদের কত কোটি বলছে? 7 কোটি, তার মানে 07। তাহলে প্রথমে শূন্যর দরকার নাই, 7 কোটি। এরপরে আসো 7 কোটি কত লক্ষ? 5 লক্ষ। 5 কি? 05, কারণ আমরা 2 সংখ্যায় লক্ষ হিসাব করব। 05 লক্ষ। তারপরে কত? 90,000, 2 সংখ্যায় হাজার, 90,000, 90,000, পরে কত? 7। এখানে দশক কয়শো বলে নাই, কয় দশ বলে নাই, 7, তার মানে 00, এই যে 7, কারণ কয়শো সেটা বলে নাই, কয় দশক সেটা বলে নাই। এরকম বলতে পারতো 527, তাহলে এটা হচ্ছে মানে শতক, এটা হচ্ছে 10 মানে দশক, এটা হচ্ছে 1 মানে একক। এখানে শুধু এককের কথা বলছে, এই জন্য 2টা ঘর ফাঁকা। তাহলে প্রথমে শূন্যের দরকার নাই, তারপরে 7, তারপর 05, তারপরে 9, তারপর 0 0 0। এখন কি হলো দেখো, এককের ঘরে আছে, দশকের ঘরে কিছু নাই তাই 0, শতক বলে নাই 0, 90,000 এই জন্য 90। এরপরে দেখো লক্ষের ঘরে 5 বলছে, হ্যাঁ এই 2 সংখ্যায়, তাহলে এই অযুতের ঘর 0। এইটা দেখো এখানে কি সুন্দরভাবে বলছে, খেয়াল করো। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, এই যে নিযুত। শতক এলো শতক, দশক এলো দশক, ঘরে কোনো অঙ্ক নাই, তাই এ খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি এই 705900007। এবার 3 ঘর 2 ঘর 2 ঘর, তারপরে যা থাকে লিখে দিবা। দেখছো বিষয়টা? আসো আমরা এইটার মাধ্যমে অনুশীলনীর কতগুলা সলিউশন দেখে আসি। তো দেখো অনুশীলনী 1.1-এর ক নাম্বারে আসলাম। দেখো 20,070, তো কয় সংখ্যায় হাজার? 2 সংখ্যায়, এই 2 ঘর মিলে হাজার, এই যে 20,000। পরে কত? 70, কয় দশক? দশক নাই, 70 এলো 7 এলো 0। দেখো 20,000, হাজারের ঘর তো পূর্ণ হয়ে গেছে, 70 দশক, এই দশক পূর্ণ হয়ে গেছে, এককের ঘরে কিছু নাই আর শতকের ঘরে কিছু নাই। তাহলে কি করব? এইভাবে লিখব। দেখো তাহলে এভাবে লিখবা, কথায় প্রকাশিত সংখ্যাটি, এই যে কথায় কত ছিল? 20,070। তাহলে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে, কি দেখা যায়? এ হচ্ছে শতকের ঘর আর হচ্ছে এককের ঘর 0। তাহলে এখানে লিখলাম শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং
এ খালি ঘরগুলোতে শূন্য লিখে পাই, শূন্য। ঠিক আছে, শূন্য ব্র্যাকেটে দিয়ে দিলাম, বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তো দেখো এইগুলো কিন্তু আমরা আবার করব যখন অনুশীলনীতে আসব, কিন্তু তারপরে একটু দেখে গেলাম জাস্ট। তাহলে সুতরাং আমাদের কি সংখ্যাটি, সংখ্যাটি আমি নির্ণেয় লিখে ফেলছি, তোমরা লিখবা না নির্ণেয়, তোমরা শুধু সংখ্যাটি লিখবা। কত? 20,070। ঠিক আছে, এটাই আনসার। তো যাই হোক, এটা দেখানোর জন্য দেখালাম। এবার চলো আমরা যেখানে করছিলাম সেখানে যাই। তো তোমরা এটা দেখলা এবং এটার মতো করে একটু দেখাই নিয়ে আসলাম। আমরা অনুশীলনীতে যখন প্রবেশ করব সবগুলো দেখব। এবার উদাহরণ 3, 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো দেখো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 7টা নয়, 1 2 3 4 5 6 7। প্রথমে 3 ঘর পর কমা, পরে 2 ঘর পর পর, পরে এই 2 ঘর এখানে তো আর নাই, তাই এখানেই শেষ। তো দেখো 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা একটি 9। অঙ্ক পাতনের যে কোনো স্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তর হবে। কারণ কি? কারণ 1 এর চাইতে 9 বড়, 2 এর চাইতে 9 বড়, 3 এর চাইতে 9 বড়, 4 5 6 7 8 এর চেয়ে 9 বড়। সেই জন্য 9 এর স্থানীয় মান কি হবে? বৃহত্তর হবে। সুতরাং 7টি 9 পরপর লিখলেই 7 অঙ্কের বৃহত্তর সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ এর চাইতে 7 অঙ্কের বৃহত্তর সংখ্যা নাই, এটাই সর্বোচ্চ। আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, মানে ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট। পরপর 7টি 0 লিখলে সংখ্যাটি শূন্যই থাকে। 7টি 0 লেখো, কোনো দাম আছে? নাই তো। সুতরাং সর্ববামে সার্থক অঙ্ক দেখো 0 ছাড়া যে কয়টা আছে 1 থেকে 9 পর্যন্ত, তার মধ্যে সবচেয়ে ছোট কত? 1। এই জন্য ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে ডানে পরপর 6টি 0 বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তুমি চেষ্টা করো তো, এই যে 1 লেখার পরে 6টা 0, এর চেয়ে তুমি আর ছোট বানাইতে পারো কিনা? পারবে না। তো যাই হোক, অনুশীলনের মধ্যে আছে, বিস্তারিত ব্যাখ্যা দেখাবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো উদাহরণ 4, আমরা শেষ পর্যায়ের কাছাকাছি চলে আসছি, এরপরে আমরা অনুশীলনীতে প্রবেশ করব। তো দেখো উদাহরণ 4, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এই অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তর ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। বৃহত্তর মানে সবচেয়ে বড় কে? 8, তারপরে কে? 7, তারপরে কে? 5, তারপরে কে? 4, তারপরে কে? 3, তারপরে কে? 0। এটা হলো সবচেয়ে বড়, মানে বড় থেকে ছোট যাব, এটা হলো সবচেয়ে বড়। সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। একদম মুখস্থ রাখবে, বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। এটাই বৃহত্তম সংখ্যার নিয়ম। এটা 6 এ করবা, 7 এ করবা, 8 এ করবা, 9 এ করবা, 10 এ করবা, ইন্টারে করবা, অনার্সে, মাস্টার্সে, এইটাই নিয়ম। এরপরে যদি উল্টা দিক থেকে আসি, 0 3 মানে 0 3 4 5 7 8, কিন্তু দেখো প্রথমে 0 হইলে এটা বাদ যায় না? বাদ যায় তো, তাহলে এই 0টা প্রথমে দেওয়া যাবে না। এই যে কয়টা সংখ্যা আছে 3 ব্যতীত সবচেয়ে ছোট কোনটা? 3। তাহলে আগে 3 লিখে পরে 0টা লিখতে হবে। কারণ কি? প্রথমে 0 থাকলে সে সার্থক অঙ্ক নয়। তাহলে দেখো সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, কিন্তু সর্ববামে 0 বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের সংখ্যা থাকে না। অর্থাৎ প্রথমে 0 থাকলে বাদ যাবে, 1 2 3 4 5 অঙ্ক হয়ে যায়, অর্থাৎ সার্থক 6 অঙ্ক থাকে না। অতএব 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে 0 সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় সাজালেই সংখ্যাটি পাওয়া যাবে। 0 বাদে সবচেয়ে ছোট কোনটা? 3, তাই প্রথমে 3, তারপরে 0, এরপরে 4 5 6 7 8 আসছে। এটাই হলো আমাদের কি? এটাই হলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ প্রথমে 0টা না লিখে আগে 3, তারপরে 0 লেখো, প্রথমে 3 তারপরে 0, এরপরে যা আছে সেটাই থাকবে। ভালো করে একটু খেয়াল করো। আন্তর্জাতিক গণনা পদ্ধতি, এ পদ্ধতিতে
একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পর পর এভাবে সাজানো হয়। এইবার কিন্তু তোমরা দেখেই বুঝে গেছো, একক, দশক, শতক এটা কিন্তু আমাদের রীতি অনুসারেই এটাকে পড়া হয়। এবার কি 3 সংখ্যায় হাজার, 3 সংখ্যায় মিলিয়ন আর 3 সংখ্যায় বিলিয়ন, তাহলে কি শতক পর্যন্ত দেখো 111, এটাকে কি পড়বো 111,000, 111। এটাকে কি পড়বো বলো 111 বিলিয়ন, 111,000, 111। এটাকে এটা হচ্ছে মিলিয়ন, মিলিয়ন এটা হচ্ছে বিলিয়ন, 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111। ঠিক আছে, এই যে আগে আমরা হাজার পড়তাম 2 সংখ্যায়, এখন অনূর্ধ্ব 3 সংখ্যায়। দেখো একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথায় প্রকাশ করা হয়। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের, এই শতকের ঘরের যে বাম দিক এই ঘরটা কার হাজারের। হাজারের ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। এর আগে হাজার পড়তাম আমরা 2 সংখ্যায়, এখন কয় সংখ্যায় 3 সংখ্যায়। এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। যেমন উপরের প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি 111, এই যে 111, এবং পড়তে হয় 111,000। কি পড়তে হয় 111,000। হাজারের ঘরের বাম দিকের ঘর মিলিয়নের, এবং এ ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট লেখা হয়। এ ঘরে কত লেখা হবে 3 অঙ্ক বিশিষ্ট। অনূর্ধ্ব মানে 3 অঙ্কের বেশি যেতে পারবে না, 3টাই থাকতে পারবে। হ্যাঁ, এবং যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা কি 111, এবং পড়তে হয় 111 মিলিয়ন। এটা কি পড়বো 111 মিলিয়ন। অনূর্ধ্ব মানে এর উপরে তুমি বাড়াইতে পারবে না। এবার কত, এরপরে আসো মিলিয়নের ঘরের বামের ঘর হচ্ছে বিলিয়নের। এই যে মিলিয়ন তার বামে এটা হচ্ছে বিলিয়ন। বিলিয়নের যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111, এবং পড়তে হয় 111 বিলিয়ন। এখানে কিন্তু বলে নাই যে অনূর্ধ্ব 3, এখানে হয়তো আরো থাকতে পারে, এই জন্য অনূর্ধ্ব কথাটা বলে নাই। তো যাই হোক, আমরা শিখে গেলাম, এখন আমরা ম্যাথ করি। এবার একটু খেয়াল করো, এটা তো আমরা দেখলামই, এই যে আন্তর্জাতিক রীতিতে কথায় লেখো। হ্যাঁ, তো দেখো প্রথম 3 সংখ্যা হইছে শতক, পরের 3 সংখ্যা কি হাজার, পরের 3 সংখ্যা মিলিয়ন, পরের 3 সংখ্যা বিলিয়ন। তাহলে 204 বিলিয়ন, 340 মিলিয়ন, 432,000, কারণ দশক, শতক এবং দশক কিছু নাই। আবার 204 বিলিয়ন, 340 মিলিয়ন, 432,000। দেখো এই যেখানে লিখছে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের কিছু ম্যাথ দিছে, তোমরা নিজেরাই জানো। মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে 10 লাখ, 5 মিলিয়ন মানে 5 10 50 লাখ। এরপরে 100 কোটি মানে 1 বিলিয়ন, তাহলে 1 কোটি 100কে 100 দ্বারা ভাগ করছে, তার মানে কত হয়েছে তোমার 1/100 বিলিয়ন। এবার 500 কোটিতে 500কে 100 দ্বারা ভাগ করো, 5 বিলিয়ন। এবার আমরা অনুশীলনীর মধ্যে প্রবেশ করব।